দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। রক্তের বিনিময় হলো আমরা আমাদের বর্ডার রক্ষা করব। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। সম্প্রতি বাংলাদেশের সীমান্তে বিএসএফ টিয়ার গ্যাস এবং হাতবোমা নিক্ষেপ করায় ভারতের দাদাবাবুদের রাতের ঘুম হারাম করতে এবার রাশিয়া এবং পাকিস্তান থেকে যুদ্ধবিমান এবং হেলিকপ্টার নিয়ে আসছে বাংলাদেশ। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের সামরিক বাহিনীতে শক্তি বৃদ্ধির জন্য চীন, রাশিয়া এবং তুরস্ক থেকে সমরাস্ত্র কিনছে বাংলাদেশ। দর্শক, বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধি হোক কারা কারা চান এবং কি সমরাস্ত্র বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হওয়া উচিত বলে মনে করেন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। সম্প্রতি ভারত বাংলাদেশের সীমান্তে দুই দেশের নাগরিকদের সংঘর্ষের মধ্যে বাংলাদেশের নাগরিকদের লক্ষ্য করে ভারতের বিএসএফ সদস্যরা হাতবোমা এবং টিয়ার গ্যাস নিক্ষেপ করে, যার মাধ্যমে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আমরা এটা বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে, যেটা ওরা ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। তো এই ব্যাপারে আমি আমার মহাপরিচালককে বিস্তারিত ঘটনা বর্ণনা করেছি এবং আমি আশা করি আমাদের বিজিবির হেডকোয়ার্টার এবং বিএসএফ হেডকোয়ার্টারের উচ্চ পর্যায়ে তারা একটা আলোচনা করবেন। তবে আমি এই এলাকায় এটুকু নিশ্চয়তা করতে চাই, বাংলাদেশের জনগণ এবং বিজিবি আমরা প্রস্তুত আছি সীমান্তে। আমাদের বাংলাদেশি 1 ইঞ্চি আমরা ছাড় দিব না। বাংলাদেশের সীমান্তে ভারতের বিএসএফ সদস্যরা হাতবোমা এবং টিয়ার গ্যাস নিক্ষেপের ফলে এবার ভারতের জন্য নতুন দুশ্চিন্তা নিয়ে আসছে বাংলাদেশ। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশগুলোর সাথে পাল্লা দিয়ে এবার সামরিক বাহিনীতে নতুন অত্যাধুনিক সমরাস্ত্র যুক্ত করতে যাচ্ছে বাংলাদেশ, যার ফলে বড় দুশ্চিন্তার কারণ হবে ভারতের। জানা যায় কয়েকদিনের মধ্যে রাশিয়া থেকে অত্যাধুনিক কয়েকটি হেলিকপ্টার যুক্ত হবে বাংলাদেশের সামরিক বাহিনীতে। চলুন জেনে নেই কি সুযোগ সুবিধা থাকছে রাশিয়া থেকে আসা এসব হেলিকপ্টারগুলোতে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিরক্ষা প্রতিষ্ঠান রোস্টেকের অন্তর্ভুক্ত রাশিয়ান হেলিকপ্টার্স কোম্পানির তৈরি অ্যাডভান্সড মডেলের MI-171 সিরিজের 2টি হেলিকপ্টার হাতে পাচ্ছে বাংলাদেশ। এরই মধ্যে সেগুলো পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে মস্কো। শক্তিশালী ও অত্যাধুনিক প্রযুক্তির এসব হেলিকপ্টার পাওয়ার মাধ্যমে নিজেদের প্রতিরক্ষায় আরও এক ধাপ এগিয়ে যাবে ঢাকা। ঘণ্টায় হেলিকপ্টারগুলো পাড়ি দিতে পারবে 260 কিলোমিটার দূরত্ব। 60 ফুট দৈর্ঘ্যের বিশাল হেলিকপ্টারটি 13,000 কেজি ওজন বহনেও সক্ষম। 26 আরোহীকে বহনের পাশাপাশি সামরিক কোনো উদ্ধার তৎপরতা বা আহত অবস্থায় 12টি স্ট্রেচার বহন করতে পারবে। হেলিকপ্টারে রয়েছে ডিজিটাল অটোপাইলট সুবিধার পাশাপাশি অ্যাডভান্সড নেভিগেশন ডিরেকশন ফাইন্ডার এবং ফ্লাইট কন্ট্রোল সিস্টেম। L370 ভিতেস্ক ডিফেন্সিভ ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম থাকা হেলিকপ্টারগুলো রাডার ওয়ার্নিং রিসিভারে ছুটে আসা মিসাইলের সতর্কতা পাবে আগে থেকে। মিসাইল পথচ্যুত করার প্রযুক্তিও যোগ হয়েছে হেলিকপ্টারটিতে। MI-171A2-তে রয়েছে মেশিন গান, রকেট, অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন ক্ষমতা। নাইট টাইম অপারেশনাল ক্যাপাবিলিটির পাশাপাশি বিরূপ প্রাকৃতিক পরিবেশেও দক্ষতা দেখাতে সক্ষম এই আকাশযান। বরফ, পাহাড়ি অঞ্চল থেকে মরুভূমি, এমনকি মাটি থেকে প্রায় 20,000 ফুট উচ্চতায় অপারেট করতে পারবে এটি। সব পরিবেশেই যে কোনো মিশনের কথা মাথায় রেখে প্রস্তুত করা হয়েছে আকাশযানগুলো। সামরিক কাজে ব্যবহারের পাশাপাশি ট্রান্সপোর্ট, উদ্ধার অভিযান, আগুন নেভানোর মতো বেসামরিক কাজেও চমক দেখাবে এই হেলিকপ্টার। নিঃসন্দেহে বলা যায় বাংলাদেশের সামরিক বাহিনীতে রাশিয়ার এই হেলিকপ্টারগুলো যুক্ত হলে বাংলাদেশের সামরিক বাহিনীতে নতুন মাত্রা যুক্ত হবে। তবে এই হেলিকপ্টারগুলো ছাড়াও পাকিস্তান থেকে অত্যাধুনিক যুদ্ধবিমানও যুক্ত হচ্ছে বাংলাদেশের সামরিক বাহিনীতে। চীনের একটি কোম্পানির সাথে যৌথভাবে পাকিস্তানের তৈরি করা এই যুদ্ধবিমানগুলো বাংলাদেশের সামরিক বাহিনীতে যুক্ত হলে সামরিক শক্তিতে আরও বেশি এগিয়ে যাবে বাংলাদেশ। চলুন দেখে নেই পাকিস্তানের এই সকল যুদ্ধবিমানে কি সক্ষমতা রয়েছে। পাকিস্তানের F-17 থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন রাতেও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স PAC ও চীনের চিংগুদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি। প্রসঙ্গত, সামরিক পরিভাষায় F-17 যুদ্ধবিমানকে মাল্টি রোল ফাইটার জেট বলা হয়, অর্থাৎ অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমা বর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই থেকে শুরু করে
শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমর সজ্জার নির্ভুল খবর নিয়ে আসা, এই সব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান। সম্প্রতি শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়ার পর থেকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কে টানাপোড়েন চলছে, যার মধ্যে ভারত বাংলাদেশের সীমান্ত দিনকে দিন অশান্ত হয়ে পড়ছে। সীমান্তের শান্তি রক্ষার জন্য বাংলাদেশের সদিচ্ছা থাকলেও ভারত বারবার উস্কে দিয়ে সীমান্ত অশান্ত করার চেষ্টা করছে। সার্বভৌমত্ব রক্ষার্থে ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বাংলাদেশের বিজিবি সদস্যরা। গত 16 বছর শেখ হাসিনা মদদে ভারত তাদের ইচ্ছে মতো সীমান্তে যখন যা খুশি করলেও বর্তমানে বাংলাদেশে বিজেপি তোপের মুখে পড়ছে তারা। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ, তাই প্রতিবেশী রাষ্ট্রদের সাথে শত্রুতা নয় বন্ধুত্ব চান প্রধান উপদেষ্টা। তবে সার্বভৌমত্ব রক্ষার্থে বাংলাদেশ কাউকে ছাড় দেবে না। বাংলাদেশ শান্তিপ্রিয় এক দেশ, প্রতিবেশী সহ সকল রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ ও শ্রদ্ধাশীল সহযোগিতার মাধ্যমে সহাবস্থানই আমাদের মূল লক্ষ্য। তথাপি যে কোনো আগ্রাসী বহুশত্রুর আক্রমণ থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সদা প্রস্তুত। এদিকে বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত বিভিন্ন সময় বাংলাদেশকে ব্যবহার করে তাদের নিজেদের ফায়দা আদায় করে আসছে। সম্প্রতি বাংলাদেশ থেকে যখন ভারতের সকল সুযোগ সুবিধা বন্ধ হয়ে গেছে, তখন বাংলাদেশকে অস্থিতিশীল করতে সীমান্তে প্রতিনিয়ত বিভিন্ন অরাজকতা সৃষ্টি করছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভারতের কিছু নাগরিক এবং বিএসএফের সাথে নিয়ে আমাদের বাংলাদেশে অনুপ্রবেশ করে তারা আম গাছ, বড়ই গাছ, তারপরে ভুট্টা ক্ষেত এগুলি তারা কেটেছে এবং যার কারণে আমাদের বাংলাদেশের লোকজন এবং বিজিবিকে সাথে নিয়ে তাদের প্রতিরোধ গড়ে তোলে। পরবর্তীতে দেখা যায় আর উত্তেজনা সৃষ্টি হয়ে তাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, বিএসএফ আছে, তারা আমাদের দিকে লক্ষ্য করে তারা কাঁদানে গ্যাস ছুড়েছে, টিয়ার সেল ছুড়েছে। আমাদের বাংলাদেশে বেসামরিক কিছু লোকজন আহত হয়েছে, আমরা দেখেছি। বিজিবি আহত হয়েছে, বিজিবির একজনের বুড়া আঙ্গুল তারা কর্তন করে নিয়ে গেছে ভারতীয় নাগরিকরা। পাশাপাশি আমাদের বেসামরিক কিছু নাগরিকেরও মাথায় তারা কোপ দিয়েছে, কেটেছে, আহত করেছে, ইট পাটকেল ছুঁড়েছে। তারা তাদের দেশ থেকে যে ব্যাগে করে এনে তারা পাথর ছুঁড়েছে, আমরা এগুলো দেখেছি এবং আমরাও চেষ্টা করেছি সর্বোচ্চ প্রতিরোধ করে তাদের যে আধিপত্য আছে সেই আধিপত্যটা আমরা এখান থেকে রুখে দিতে এবং আমরা চাই আগামী দিনেও আমরা এই আধিপত্য রুখে দিব। এবং আপনাদের মাধ্যমে আমাদের যেটা জানাতে চাই যে বাংলাদেশের সাথে যে কয়েকদিন ধরে উত্তেজনা সৃষ্টি হচ্ছে, যে আগামী দিনে যেটা না হয় এবং আমাদের দেশের নাগরিকরা যাতে করে সুষ্ঠুভাবে সীমান্ত এলাকায় কাজ করতে পারে, তাদের ফসল খেতে আসতে পারে, এটা আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি। তারা যেন এটা সুষ্ঠু সমাধান করে উচ্চ পর্যায়ে বৈঠক করে যেটা সমাধান করে। হঠাৎ করে বাংলাদেশের সীমান্তকে এভাবে অস্থিতিশীল করাকে ভারতের একটি কৌশল বলে মনে করছেন বাংলাদেশের বিশ্লেষকরা। একরকম ভারতের বিএসএফরা পায়ে পড়ে বাংলাদেশের সাথে ঝগড়ায় জড়িয়ে পড়ছে। বাংলাদেশের বিশ্লেষকরা বলছে, সীমান্তে এমন অস্থিতিশীলতা বাংলাদেশের বর্তমান সরকারকে আলাদাভাবে চাপ প্রয়োগ করবে। অন্যায়ভাবে বাংলাদেশের ভূখণ্ডে ভারতের বিএসএফ এর দখলদারিতার বিরুদ্ধে বিজেপির পাশাপাশি বাংলাদেশের সাধারণ জনগণও মাঠে নেমে এসেছে, যার ফলে অতিরিক্ত মনোবল পাচ্ছে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। বাংলাদেশের সাধারণ জনগণরা বলছে, নিজের শরীরে এক বিন্দু রক্ত থাকা সত্ত্বে নিজ দেশের মাটি কাউকে দেব না। আমাদের মাটি এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমরা ছেড়ে দেব না। আমরা পক্ষান্তরে শুরু করলাম, মনে করেন যে ধাওয়া পাল্টা ধাওয়া। ঠিক এভাবে চলতে থাকে। এভাবে চলতে চলতে এমন একটা পর্যায়ে কি করছে, বিএসএফ কে দেখছি তারা মনে করেন যে কাঁদানি গ্যাসের মতন একটা গ্যাস ছাড়ছে। আমি নিজেই আমার পাশে, আমার এই 10 হাত দূরে পড়লো, আমি চোখ মুখ দিয়ে আমি কিছুই বলতে পারি না ভাই, চোখ জ্বলছে, বমি হওয়া শুরু হয়ে গেছে। পক্ষান্তরে আমার পাশের একজন আমাকে নিয়ে গেল, মুখ হাত ধুয়ে দিয়ে আমি কোন রকমের সুস্থ হলাম। আবার মনে করেন ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এটা কিন্তু আমরা যা শুনলাম এখানে এসে 11টার সময় জমিনপুর বর্ডারে এখানে তাদের একটা মিটিং হয়, যে এই যে বর্ডারে আমাদের এখানে একটা মিটিং হয়, এটা বিএসএফ এবং তার জনগণের ইন্ডিয়ায় আমরা যেটা শুনতে পেলাম, যে এই যে বর্ডারে যেটা তার বেড়া দেওয়া চলছিল, এই কাজটা তো এখন বন্ধ, কিন্তু তারা কাজটা করবে। এই কারণে একটা প্ল্যান করে বর্ডারে একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার জন্য তারা এটা করে যায়। জমিনপুরে 11টার সময়, 12টার সময় আমাদের এই কিরণগঞ্জ বর্ডারে এসে গন্ডগোলটা শুরু হয়ে গেল। কিনা তো অভিযোগ করছে গম কেটেছে। কোনো গম কাটা হয়নি ভাই, আমরা কোনো গম কাটতে যাইনি তাদের মাটিতে। তারা অভিযোগ দিচ্ছে, এটা কিন্তু ভিত্তিহীন, কোনো আমাদের প্রমাণ নাই তাদের। ওদের কাছে বড় বড় হাস্যা, বম, কি বলবো আপনার, সব রকমই মনে করেন আমরা করতে পারিনি। আমরা প্রায় 1.5 ঘন্টা ধরে ধাওয়া পাল্টা ধাওয়া করি। তারা আমাদের 2 জনকে কোপ মেরেছে এখানে ভাই, একজন ছোট বাচ্চা কোপ মেরেছে। এই জায়গাটা মনে করেন যে কি অবস্থা, আল্লাহ পাকই ভালো জানে।
গত 16 বছর বাংলাদেশের যেই বিজিবিকে মোকাবেলা করে আসছিল ভারতের বিএসএফ, বর্তমানে তার আর কোনো মিল খুঁজে পাচ্ছে না তারা। কারণ গত 16 বছর শেখ হাসিনার নির্দেশে বিজিবিকে সীমান্তে পুতুলের মতো সাজিয়ে রাখা হয়েছিল, কিন্তু শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের বিজিবি সীমান্তে শক্তিশালী ভূমিকা অবস্থান করছে। ভারতের সাথে চোখে চোখ রেখে কথা বলছে বিজিবি সদস্যরা। বিগত সময়ে সীমান্তে একচ্ছত্রভাবে আধিপত্য করে আসছিল ভারতের বিএসএফ সদস্যরা, যেখানে বাংলাদেশের বিজিবিকে কোনো তোয়াক্কা করত না তারা। তবে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শক্ত অবস্থানে বাংলাদেশের বিজিবি সদস্যরা। দর্শক, বাংলাদেশের বিজিবি সদস্যদের এমন সাহসী পদক্ষেপ সবসময় থাকুক। কারা কারা চান? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন।